স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিটি শিশু বেড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তার পরিবার, আর সেই পরিবারের নীরব যত্নের একটি বড় অংশ হলো খাদ্য ও পুষ্টি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ, আবার আরও বেশি চ্যালেঞ্জিংও। আজকের পর্বে আমরা কথা বলবো অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের খাদ্য অভ্যাস, পুষ্টির প্রয়োজন এবং একজন মায়ের বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে। আমাদের সঙ্গে আজ রয়েছেন বাংলাদেশের একজন বিশিষ্ট রন্ধনশিল্পী, একজন সফল নারী উদ্যোক্তা এবং একই সাথে একজন সাহসী মা, রাহিমা সুলতানা রিতা, যিনি নিজেও একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর প্রথমেই স্বাগত জানাচ্ছি রিতা আপা আপনাকে আমাদের আজকের এই বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই বিশেষ এপিসোডে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই আয়োজনে আমি আসতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। হাত বাড়িয়ে দিলাম। অনেক ধন্যবাদ আপা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা চাই সমাজের প্রত্যেকটা স্তর থেকে সবাই হাত বাড়িয়ে দিক আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর দিকে, তবেই তারা এগিয়ে যেতে পারবে খুব সহজে। রিতা আপা, আমি জানি আপনার একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে এবং এই বিষয়টা নিয়ে আমরা আগেও কথা বলেছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখার জন্য বলি, রিতা আপার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে নিয়ে রিতা আপার এই যে বিশেষ পথ চলা, এটা উনি শেয়ার করেছেন অনেক আগেই বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের কোনো এক এপিসোডে। রিতা আপার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে নিয়েই শুরু করব আমাদের আজকের আলোচনা। রিতা আপা যদিও আগে শেয়ার করেছেন আপনার এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে নিয়ে, তবু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে যদি আবার একটু ওর সম্পর্কে বিস্তারিত বলেন। আমার ছেলে অ্যাকচুয়ালি, আমি সত্যি কথা বলতে, ও হলো ডাউনস বেবি, বাট হি ইজ ভেরি লাভলি। আমার কাছে তো সে কি বলবো যে একেবারেই মাম্মাস বয় যাকে বলে, এবং সে আমাদের সবাইকে এত আনন্দ দেয়। কারণ আমার 3টে বাচ্চা, 2টো ছেলে 1টা মেয়ে, তো 2জন থাকে দেশের বাইরে অস্ট্রেলিয়াতে, সে আমার কাছে আছে। তো আমার আর তার সংসার, সে তার ফুড, তার সব কিছু নিয়ে গল্প করবে। আমি সকালে কি খাবো, আমি স্কুলে কি খাবো, আমার বিকেলে টিফিন কি হবে, মানে এভরিথিং সে আমার কাছ থেকে অ্যাসিওর হবে। আর সে খুব ফুডি, তার ফুড খুব পছন্দ। আর সে আবার আছে, খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে। তার বিছানা বা কোনো কিছু একটু যেন মানে ঘুচ থাকলেও সেটাকে সে একদম নিজেই ঠিক করে নেবে। ওর একটা কমফর্ট জোন আছে, তো আমরা সবাই চেষ্টা করি যে ওকে ওর কমফর্ট জোনের মধ্যেই রাখতে। তো অ্যাকচুয়ালি আমিও মনে করি যে হি ইজ হ্যাপি উইথ হিজ লাইফ। এবং সে তার মাম্মার সাথে, মাম্মাস বয়, মাম্মার সাথে সে খুব হ্যাপি টাইম কাটায় এবং থাকতে পছন্দ করে। শুধু তা না, আমি যে বেলটা দেই, আমি তো আসলে আমি তো একজন ওয়ার্কিং ওমেন, ওয়ার্কিং লেডি, তো আমাকে প্রচুর কাজ করতে হয়, মানে দেশেও কাজ করি, দেশের বাইরেও যেতে হয়। তো আমি যখন বেল দেই, আমার বেলটাও বোঝে যে এই মা এসছে। একমাত্র ওই আমাকে মা ডাকে, বাকি সব আমার বাকি 2 সন্তান যারা আছে ওরা আমাকে আম্মু ডাকে, বাট ও ডাকে মা, আমার মা এসছে। আরে বাপরে বাপ, এই যে কি একটা অনুভূতি, তাই না? যখন আমি একটা কথা বলি যে আই এম হ্যাপি উইথ মাই দিস চাইল্ড, বিকজ আমার কোনো কমপ্লেইন নেই। রিতা আপা, ওর নাম কি, ওর বয়স কত, এখন কি করছে সে? এখন সে প্রয়াসে যায়, সে গত 10 বছর ধরেই প্রয়াসে যাচ্ছে। অলমোস্ট সে 18+ হয়ে গেছে, বড়ই হয়ে গেছে, বাট স্টিল সে এখনো আমাদের কাছে বেবি আছে। তো তার চেহারাও সেরকম, তাকে দেখতে আবার নিজেও বুঝে সে যে দেখতে খুব সুন্দর, একেবারে লাইক ফরেনারদের মতো। তার গায়ের রং সেই রকম, যেমন বাকি 2জন বলে যে আমরা এরকম কালার পেলাম না। মায়ের মতো কালার, তাই না? মায়ের গায়ের রঙের মতো, তো বেশি সে অনেক সুইট। তবে একটা কি, সময়ের সাথে সাথে আমি ওর মধ্যে অনেক চেঞ্জ দেখছি। যেমন চেঞ্জ বলতে, সে এখন অনেক কিছু বোঝে, অনেক কিছু রিয়েলাইজ করে, বুঝতে পারে, কথা বলে বেশি, এখন এক্সপ্রেস করতে পারে, শেয়ার করতে পারে, যেগুলো সে একটা সময় পারতো না। সেই জন্য আমি প্রয়াসকে ধন্যবাদ দিই, বিকজ আমি তো অনেক বিজি থাকি। ওর যে টিচাররা আছে
যারা ওকে লুক আফটার করে আর সারা স্কুলেই ও খুব মানে প্রিয়। ও যদি একদিনও না যায় মানে স্কুল থেকে ফোন আসবেই যে শাবাব কেন আসেনি, শাবাবের কি প্রবলেম। মানে আমরা এই সুযোগে জেনে গেলাম তার নামটি খুবই সুন্দর, শাবাব। জি, তো শাবাবের বিষয়টা হলো শাবাব প্রত্যেকটা টিচারকে ওর মতো করে নাম দেয়। ঢাকাইয়া টিচার, কাউকে বলে কি মানে ওর যা যা মনে আছে সুন্দর টিচার মানে এরকম করে ডাকে সে। তো ওর যে ওই আন্তরিকতা, স্কুলের সাথে ওর যে একটা মানে এই যে গত 10 বছর মেলবন্ধন তৈরি হয়েছে, আর ওদের স্কুলটাও খুবই চমৎকার, প্লেগ্রাউন্ড আছে, ওরা খেলে, ওরা অনেক কিছু করে। আমার ছেলে যেমন বাজনা বাজাতে পছন্দ করে, সে মিউজিক খুব লাইক করে, সে ওগুলো বাজায়, ওখানে গেলে পরে তার পছন্দ মতো সে পিয়ানো টিয়ানো এগুলো বাজাতে সে খুব লাইক করে। তো তার মতো সে পান করে মজায় আছে। আমি ভালো আছি, খুব ভালো লাগছে। আমার সত্যি কথা বলতে কি, আমি এই জন্য যারা এই ধরনের মারা আছে আমি তাদেরকে বলবো যে কখনোই আপসেট হওয়ার কোনো কারণ নেই। এটাতে তো কোনো মায়ের হাত থাকে না, বা এই বাচ্চাটা পৃথিবীতে এসছে তার মতো করেই। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল, তারাও ইন্ডিভিজুয়াল, তাদেরকে আমি এক্সট্রা আলাদা করে দেখি না। আমি আমার 3 জনকে একরকমই দেখি। আপনি আসলে অনেক বেশি বলবো পজিটিভ মাইন্ডেড বা ইতিবাচক মন মানসিকতা লালন করেন, এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে মনে হয় অনেক বেশি এগিয়ে ছিলেন, যার কারণে ছেলের এই যে সীমাবদ্ধতা। আমি যেটা মনে করি যে আমার বাকি 2 বাচ্চা কিছু, এই মা এটা হলো কেন, এটা করলা কেন, এটা হলো না কেন, ওটা চাই এটা চাই, তো ওর মধ্যে ওই জিনিসগুলো নাই। সে আমার কাছে একটা পুত পবিত্র একটা ধারণ করে থাকে সব সময়। ওকে দেখলে না আমারও যদি প্রত্যেকটা মানুষের জীবনেই দেখা যায় অবস্ট্রাগলস থাকে, স্ট্রাগল থাকে, তো ওকে যখন আমি দেখি আমি সব কিছু ভুলে যাই। আমার মনে হয় যেন ওই জায়গাটা আমার একটা অসম্ভব শান্তির একটা জায়গা। এবং আমার কাছে মনে হচ্ছে আপনার কথা শুনে যে অসম্ভব সুন্দর একটি কমফোর্ট জোন হচ্ছে আপনার আমার ছেলে আর আমার মা, মানে আমরা মা ছেলে আমরা বেড়াতে যাই, ও পিৎজা খেতে ভালোবাসে, আমি পিৎজা নিজেই বলবে আমরা কবে পিৎজা হাটে যাব, তো মানে ও পিৎজা খেতে যাব কবে, ও আবার রেস্টুরেন্টে যাবে, কোক অর্ডার করবে, নিজেই অর্ডার করবে, আমি সত্যি তুমি বলো, তারপরে ও বলবে ওর পছন্দের খাবারগুলো, তারপরে নিজেই একদম কাঁটা চামচ দিয়ে কেটে টেটে খেয়ে আবার কোক টোক খেয়ে তারপরে আসে, আবার সবাইকে মানে টাটা দিয়ে সবার সাথে মজা করে তারপরে আসে। ওর জন্মদিনটা আমি ওইভাবে সেলিব্রেট করি, ওর ভালো লাগার যে জায়গাগুলো আছে সেগুলোতে নিয়ে যাই, দুজনে মিলে ঘুরি, বেড়াই। তো আমার কাছে সত্যি কথা বলতে কি, শাবাব আমার জীবনে অনেক অনেক বড় একটা পরিবর্তন নিয়ে এসছে। সবকিছু আমি এখন খুব সহজভাবে গ্রহণ করতে পারি। মানে আমার কাজ, আমার জীবন, আমি একসাথে আমাকে অনেক রকমের কাজ করতে হয়। আমার নিজের প্রতিষ্ঠান আছে, তারপর আমি একজন নারী উদ্যোক্তা, আমাকে আমাদের স্টাফরা আছে, তো কোনো কিছুই একসেপ্ট করতে আমার কাছে একটু কষ্ট হয় না। আর আমার চাহিদাও কমে গেছে জীবনের কাছে। আমার মনে হয় যে না, পৃথিবীতে যত বেশি এক্সপেকটেশন থাকবে মানুষের তত বেশি কষ্ট থাকে। চমৎকার বলেছেন, এবং সেক্ষেত্রে শাবাব আপনার জন্য একদম একটা পজিটিভ প্রদর্শক। হি ইজ মাই পজিটিভ ভাইব। আমি যার কাছ থেকে এনার্জি নেই, আমার পাওয়ার হাউস। এটাই মনে হয় সবচেয়ে পারফেক্ট ওয়ার্ড, একদম, যে আমার শাবাব আপনার জন্য একদম পাওয়ার হাউস হিসেবে কাজ করছে। মানে সত্যি কথা বলতে যে ওর সাথে কিছু সময় আমি যখনই ফিরি না কেন, ওরা আমার একটা সময় কাটে, আমরা গল্প করি, কি হলো সারাদিন, সে আমাকে জানালো, আমি শুনলাম, এই সমস্ত আমাদের সময় কাটে দুজনের, আমাদের সত্যি ওইটুকুতেই। ও আবার ওর মতো থাকতে ভালোবাসে। শাবাবের বাবার বিষয়ে জানতে চাচ্ছি। অনেক আগে এই পৃথিবী থেকে উনি চলে গেছেন। তখন শাবাবের বয়স কত ছিল? 7 বছর হয়ে গেছে, 7 ইয়ার্স। তো শাবাব তখন একটু ডিস্টার্ব করতো, বলতো বাবা কোথায়, বাবা কোথায়, বাবা আসে না কেন, বাট এখন আর এগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। আমরা ফিল করতে পারছি সে তার বাবাকে অনেক ভালোবাসতো, এবং বাবার এই অনুপস্থিতিটাকে সে মেনে নিতে পারেনি। একটা জিনিস কি, ওকে আমরা তখন সবাই মিলে বোঝালাম। আমার আর একটা পজিটিভ দিক আছে যে আমার মা থাকেন আমার সাথে। জি আপা, এই বিষয়গুলো শুনবো, আসলে জার্নিও শুনবো, খাদ্য এবং পুষ্টি নিয়েও আলাপ করবো আমরা। দর্শক, এই যে আমরা এতক্ষণ শাবাবের কথা শুনছিলাম আপনার কাছ থেকে, শাবাব এত কাজ করে, সে স্কুলে যায়, সে অনেক ফুডি, সে খুব সুন্দর একটি জীবন যাপন করে, মায়ের সাথে তার দারুণ একটা সম্পর্ক, এবং মা ছিল তো একদম বন্ধু, বোঝাই যাচ্ছে। এবং আপা যেটা বলছিলেন সত্যি তাই, শাবাব মায়ের জন্য পাওয়ার হাউস, মায়ের একটা কমফোর্ট জোন শাবাব। তো এই যে শাবাব সম্পর্কে এত কিছু জানলেন,
শুনলেন, নিশ্চয়ই একটু দেখতেও ইচ্ছা করছে। চলুন দর্শক, আমরা শাবাবকে একটু দেখে আসি। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। দর্শক, এতক্ষণ আমরা শাবাবকে দেখলাম, আমাদের অনেক ভালো লেগেছে। রীতা আপা, আমরা এতক্ষণ শাবাবকে দেখলাম এবং আপনার কথা ঠিক যে শাবাব আসলে দেখতে অনেক সুন্দর। সে আসলেই খুব সুন্দর, সে নিজেও এটা বুঝে। আর আচ্ছা। শাবাবের বাবাও আমি, মাও আমি, তো আমি বেশি ওকে যেটা বোঝানো হয়েছে, আল্লাহর কাছে ঘুমায় ওর বাবা, ও এটাকে একসেপ্ট করে নিয়েছে। যাক, আমার বাবা খুবই তো ভালো। আল্লাহর কাছে ঘুমায়। আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট জি আপা, এটাই শুনবো যে হ্যাঁ। সেক্ষেত্রে আসলে আপনার একার পক্ষে কতটা সম্ভব ছিল বিষয়টা, সে বিষয়টাই জানবো একটা বিরতি নিয়ে ফিরে। কেমন দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আবারও ফিরছি আলোচনায়। রীতা আপা, যেটা আপনি বলছিলেন, শাবাবের বাবা যখন চলে যান তখন শাবাবকে আসলে ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ছিল কিছু। জি জি, কিভাবে ম্যানেজ করলেন আপা? আমার পরিবারের সবাই খুব সাপোর্ট করেছে, আমার মা, ভাই, বোন প্রত্যেকেই। তারপর ওর ভাই বোনও, ওরাও ওকে বুঝিয়েছে যে আল্লাহর কাছে চলে গেছে ওইভাবে। ওর বোন বিশেষ করে ওকে, ভাই বোনের বন্ডিং খুবই ভালো। ফোন করবে, তারপরে আমার মেয়ে তো প্রতি ছেলেমেয়েরা আসে প্রতি বছরই একবার, তো ওর সাথে ভালো সময় কাটে, ও এটা এনজয় করে। আর তার চেয়েও বড় জিনিস বলবো যে এই ধরনের যে বাচ্চাগুলো যাদের পরিবারে আছে, আমি অনেককে দেখেছি তারা মনে করে যে এটা মনে হয় তার, বলে যে আমারই কেন এরকম হলো, আমার কোনো পাপের ফল, বা এই ধরনের অনেক নেগেটিভিটি তাদের মধ্যে কাজ করে। সেটা এবং সেটা না ফ্যামিলি থেকেও আসে। খুব কমই আমি দেখেছি যে, আমি এরকম অনেক প্যারেন্টসদের সাথে, বিশেষ করে ওদের স্কুলে আমি প্যারেন্টস কাউন্সিলিং করি, আমি যাই, গিয়ে কথা বলি প্যারেন্টসদের সাথে, তখন আমি বোঝাই যে প্লিজ নিজের উপরে নেবেন না, এটা তো আপনার কোনো হাত ছিল না। এরকম একটা বেবি, আমি বলছি যা এসছে জীবনে, যা পেয়েছেন সাদরে গ্রহণ করুন। আমি তো মনে করি যে শাবাবের জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি, আমি আজকে রাহিমা সুলতানা রীতা হতে পেরেছি। তা না হলে আমার এরকম একটা মানে এঞ্জেল না থাকলে আমি হয়তো ভাবতেই পারতাম না যে মানুষের জীবনে কত ধরনের প্রবলেম থাকতে পারে, কত ধরনের মডিফিকেশন ঘটাতে হতে পারে। আমার বর্তমান চিন্তাধারা ও আসার পর থেকে টোটালি চেঞ্জ হয়ে গেছে, মানে সেই আগের মানুষ আমি আর নাই। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের সফল মায়েদের পেছনে বোধহয় সবচেয়ে বড় অনুপ্রেরণা তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা, তাই না? এক্স্যাক্টলি, আমি এটা একদম মানি। আমি তো সবসময় বলি, মানে ও আর আমি মাঝে মাঝে আবার একটু ফান করি, হাউ ইজ মাই এঞ্জেল, ও বলবে ফাইন। মানে এইটা শুনতেই আপনি উদ্গ্রীব থাকেন এবং এটা শুনলে আপনার যে শান্তিটা লাগে, মজা লাগে, সেটা বোধহয় অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। রীতা আপা, আপনি বলছিলেন শাবাব অনেক ফুডি, সে জাঙ্ক ফুড খেতে পছন্দ করে এবং আপনারা একসাথে খাওয়া দাওয়া করেন। শুরুতে মানে যখন আপনি জানলেন যে শাবাব বিশেষ চাহিদা সম্পন্ন, এবং তখন আসলে শাবাবের এই খাদ্যাভ্যাস নিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হয়েছিল? আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, ডক্টরদের সাথে কথা বলেছি, বিশেষ করে স্পেশাল চাইল্ড যে সমস্ত স্পেশালিস্ট ডক্টর আছে, আমি তাদের সাথে, দেশের বাইরেও আমি ওর সাথে মিট করেছি, কথা বলেছি, এবং ওরা যেটা বলেছে আমাকে, এই ধরনের বাচ্চাদেরকে জাঙ্ক ফুড কম দিতে, প্রসেস ফুড যেন ওরা কম খায়, কারণ ওদের মধ্যে কিন্তু একটা হাইপার অ্যাক্টিভের ভাব থাকে। আপনি যদি ওদের মন মতো না চলেন, মানে ওকে ওর মতো রাখেন ঠিক আছে, বাট ওর একটু এগেনস্টে যান, তখনই কিন্তু হাইপার হয়ে যাবে। এবং
আর এদিক থেকে আই এম লাকি, শাবাব খুবই একটু শান্ত স্বভাবের মানুষ, কিন্তু তার চাহিদা পূরণ না করলে সে কিন্তু আর শান্ত থাকে না, তখন ঝামেলা করে। তো এই জন্য আমার যারা ওকে টেক কেয়ার করে যারা, তাদেরকেও আমি বলে রেখেছি। আর খাবারের ব্যাপারটা, ও বার্গার খুব ভালোবাসে, পিৎজা ভালোবাসে, আমি বাড়িতেই তৈরি করে দিই। আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি। আমাদের স্পেশালি বাচ্চা যারা অটিজমে আছে কিংবা অন্য কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আছে, তাদের অনেকেরই তো খাদ্য নিয়ে অনেক সমস্যা থাকে, সব ধরনের খাবার খেতে পারে না, তাদের সেন্সিটিভিটি বলি বা সংবেদনশীলতা অনেক বেশি থাকে বিশেষ বিশেষ খাবারের প্রতি। শাবাবের এ ধরনের কি সমস্যা ছিল বা কি চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে তখন? শাবাবকে আমি ছোটবেলা থেকে এমনভাবে মানুষ করেছি, সব কিছু খাইয়েছি। ভাতের সাথে আমি সব ধরনের তরকারি খাওয়াতাম, চিকেন বেশি খেত, ফিশও খাওয়াতাম আমি। মানে একবেলা চিকেন থাকতো, একবেলা ফিশ থাকতো, যেই ফিশে কাটা কম থাকে আমি মানে সামুদ্রিক মাছও ওকে দিয়েছি, যাতে তার ওমেগা 3 এবং অন্যান্য ভিটামিন চাই। যেহেতু আমি একজন নিউট্রিশনিস্ট, আমি ওকে ওই বুঝেই ওর 3 বেলার খাবারটা আমি সিলেক্ট করে দেই। যেমন সকালের ব্রেকফাস্ট, স্কুলের টিফিন, ও বার্গার নিতে খুব ভালোবাসে, আমি বার্গার দেই, আবার স্যান্ডউইচও দেই। এগুলো সবই কিন্তু বাড়িতে তৈরি করা। কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন, যেহেতু আপনি শাবাবকে লালন পালন করছেন, যে আমাদের স্পেশাল নিড বাচ্চাদের তো খাবারের প্রতি একটা সংবেদনশীলতা থাকে। অনেক বাচ্চাই অনেক ধরনের খাবার খেতে পারে না বা খেতে চায় না। এই যে সংবেদনশীলতা, এটা আসলে দূর করার ক্ষেত্রে কি করণীয়? আপনি রন্ধনশিল্পী, পাশাপাশি পুষ্টিবিদ একজন, সেই আলোকে যদি একটু বলেন। আমি একটা কথা বলতে চাই, এই ধরনের বাচ্চারা না একটু কালারফুল জিনিস খেতে পছন্দ করে, একটু সস দিয়ে খাবার খেতে লাইক করে। তো সেই সসটা যদি বাড়িতেই তৈরি করে দেওয়া যায়, তারপরে আমার যেমন শাবাবকে নিয়ে প্রবলেম হয় না, বিকজ সে সব ধরনের খাবার খেতেই খুব ভালোবাসে, তবে সুইটের প্রতি একটু দুর্বলতা বেশি। মানে মিষ্টি, মা আমার মিষ্টি কোথায়, আবার মিষ্টি চাই, মানে এরকম একটা চাহিদা থাকে। তো কেক, মিষ্টি এগুলো আমরা মানে দেই, বাট একটু কমিয়ে দেই আর কি, দিনে একটা এরকম করে দেই। আর শরবতের ক্ষেত্রে আমি যেটা করি, লেবু দেওয়ার চেষ্টা করি, লেবু দেই, সাথে আমি একটু চিয়া সিডও অ্যাড করে দেই। তো চিয়া বীজটা যখন যায় তখন এটাও তার জন্য একটা সুবিধা হয়। এই জন্য মায়েদেরকে ওদের ফুডটাকে না একঘেয়েমি না করে একটু যদি চেঞ্জ করে করে দেয়, তাহলে আমার মানে মনে হয় ভালো হবে। আর আমি মানে শাবাবকে নিয়ে আমি কখনো এই ধরনের জিনিস ফেস করি নাই, বিকজ আমি ছোটবেলা থেকে ওকে সব ধরনের মানে ফ্রুটস, ভেজিটেবলস খাইয়ে অভ্যেস করেছি। এটা ডিপেন্ড করে যে ছোটবেলা থেকে তার মা তাকে কোন ধরনের বা যে তাকে টেক কেয়ার করে কোন ধরনের খাবারগুলো খাওয়ায়, অভ্যস্ত করে। অ্যাকচুয়ালি মানুষের জীবন একটা অভ্যেস, আমাদের জীবন একটা অভ্যেস। আমি যেরকম শাবাবের সাথে একটা অভ্যস্ততার লাইফ আমার হয়ে গেছে, যদি ও না থাকতো আমার জীবনটা অন্য অভ্যস্ততায় চলে যেত। তো এই জন্য বলি যে আমি এই ধরনের বাচ্চা বলে কথা না, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যে ইউজ টু হয়ে যাওয়া একটা জিনিসের সাথে। আপনি তো জানেন যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে খাবার নিয়ে। মাকে যে কি পরিমাণ সমস্যার মধ্যে পড়তে হয় শিশুকে সঠিক খাবার খাওয়ানো, তার যে পুষ্টি চাহিদা, সেই পুষ্টি চাহিদা মেটানোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে, যে আসলে মায়েদের কি করণীয়? উত্তরটা নেব একটা বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছে আলোচনায়। রীতা আপা, আপনি তো জানেন যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে খাবার নিয়ে, শিশুকে সঠিক খাবার খাওয়ানো। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে, যে আসলে মায়েদের কি করণীয় সব ধরনের খাবারে অভ্যস্ত করার ক্ষেত্রে? একটা জিনিস কি আপা, প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইন্ডিভিজুয়ালি হয়। মাকে বা যিনি টেক কেয়ার করে তাকে বুঝতে হবে যে এই ধরনের বাচ্চাটা কোন টাইপের খাবার বেশি পছন্দ করে। তো সেইটাই তাকে আমরা যদি ভিন্ন ফর্মে, অনেকে আছে ফ্রাইড, যেমন চিকেন ফ্রাই, বার্গার, পিৎজা, এগুলোর প্রতি ওদের একটু দুর্বলতা আছে, আমার ছেলেরও আছে। আমি যেরকম সবই খাওয়াই, কিন্তু একটু ওর মধ্যে একটু ভেজিটেবল অ্যাড করে দেই, মাশরুম অ্যাড করে দেই, দিয়ে খাওয়াই। আরেকটা জিনিস খুব দরকার, ওদের ফুড সাপ্লিমেন্ট দরকার। খাবার দিয়ে তো সব চাহিদা পূরণ হয় না। যেমন আমি শাবাবের মাঝে মাঝে একটু ক্যালসিয়াম দিই, ক্যালসিয়ামটা খাওয়াচ্ছি,
তারপরে ভিটামিন খাওয়াই, মাল্টিভিটামিনটা খুব দরকার ওদের। একটা করে মাল্টিভিটামিন যদি খাওয়ানো যায় তাহলে ওদের ব্রেন ডেভেলপে হেল্প করে। তো এটা আমি দেখেছি, আমি শাবাবকে একদম ছোটবেলা থেকেই মাল্টিভিটামিন দিচ্ছি, তো চেঞ্জ করে 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 দেই। তো আমি যখন বিশেষ করে অস্ট্রেলিয়াতে যাই বাচ্চাদের কাছে, আমার তো ওর জন্য ওরাও পাঠায়, আমিও নিয়ে আসি। বুঝতে তো পেরেছি। এইগুলো একটু খেয়াল রাখতে হবে এই এবং সেক্ষেত্রে বাচ্চাদের মনে হয় ক্ষেত্রে। একটু চিকিৎসকের পরামর্শ হ্যাঁ, নেওয়াটাও খুব অবশ্যই। জরুরি। আমি ডক্টরের পরামর্শ নিয়েই কাজগুলো জি, জি, করি, জি। মানে যে কি কি আমি দিতে পারি সেটা। কারণ ফুড থেকে তো এত কিছু পাওয়া সম্ভব নয়, আমাদের কিন্তু ফুড সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের ক্ষেত্রে আমি বলি যে শুধু যে এই ধরনের চাইল্ড তা না, আমাদের নিজেদের ক্ষেত্রেও দরকার। বাচ্চাদের একটু আগে বলেছি অনেক ধরনের খাবারের প্রতি মারাত্মক সংবেদনশীলতা আছে, সেটা খাবেই না বা ধরবেই না। আর বেশিরভাগ ক্ষেত্রে আসলে মায়েরা সন্তুষ্ট থাকেন না, বাচ্চা যে খাবারটা খাচ্ছে তাতে মনে হয় মায়েরা ভাবেন যে না আসলে আরও বেশি খাওয়া দরকার ছিল, বা এই খাবারটা আমার বাচ্চা খেতে পারছে না, বা ওই খাবারটা আমি দিতে পারছি না, এই একটা অস্বস্তিতে ভুগতে থাকেন। সেক্ষেত্রে আসলে মায়েদের কি পরামর্শ দেবেন আপনি? আমি এই ক্ষেত্রে মাদেরকে বলবো যে বাচ্চাটা যেই খাবারটা খুব আনন্দ নিয়ে খায় তাকে ওইটাই সার্ভ করা উচিত। কারণ এমন খাবার তাকে দেওয়া উচিত না যেটা সে খেতে চাচ্ছে না, তাহলে হয় কি ও তখন সেটা খাবে না। এমনও দেখেছি বমি করে ফেলেও দেয়, যেটা সে পছন্দ করে না। তো এই জন্য এই ধরনের মানে বাচ্চাদের খাবারের প্লেটটার দিকে খুব মানে একটু কেয়ারফুল থাকা উচিত। একটা কালারফুল প্লেট যেন হয়, দেখে যেন ওর ভাল লাগে, আকর্ষণীয় মনে হয়। খাবারটাও যেন দেখতে আকর্ষণীয় মনে হয়, মানে সে আকর্ষণ তৈরি হবে, আগ্রহ জাগবে তার আগ্রহ মধ্যে। জাগবে। না আমি এটা খাবো। শাবাবকে আমি দেখেছি, ওর যখন প্লেটটা আমরা সুন্দর করে, যে ইফতারির সময় 2-3টা প্লেট আছে, তো ওর বিশেষ করে স্ন্যাক্স যেটাতে আমরা সার্ভ করি তো কয়েকটা খোপ খোপ আছে, তো ওর মধ্যে আমরা সব দিয়ে আবার সাইডে একটু সসও অ্যাড করে দিই, তখন সে খুব হ্যাপি যে আনন্দ আমার নিয়ে খায়। খাবার চলে এসছে। ওই বোর্ডটা তৈরি করাটাও খুব জরুরি, যে সেটাই। তাকে যে আলাদা করে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাকে ট্রিট করা হচ্ছে একটু অন্যভাবে। না সেটা বোঝে, শুধু তা না, সে ভালো বুঝে। আর সবচেয়ে বড় জিনিস, আমার ওর রুমে আমি তো সবসময় তো জি, জি। থাকতে পারি না, একটা ক্যামেরা আছে আমি লাগিয়ে রেখেছি, সিসি ক্যামেরা ওর রুমে আছে, যে ও ঠিক আছে কিনা ওকে আমি দেখতে পাই। দেশের বাইরে গেলে এটা আমার বেশি দরকার হয়, তখন আমি অফিসে থাকলেও দেখি। তো ওর সাথে যদি কেউ একটু মানে যারা টেক কেয়ার করে ওরা যদি একটু জোরে কথা বলে, স্ট্রেট এরকম করে আঙ্গুল দেখায় ক্যামেরার দিকে, দেখো ক্যামেরাতে যে মা দেখছে। তো আমি যখন সেটাই। বাসায় যাই তো ওরা আমাকে বলে যে দেখেন আপনার ছেলের কত বুদ্ধি, সেটাই, আমরা সেটাই। কিছু বললে এরকম আঙ্গুল দিয়ে ক্যামেরা যে মা আছে। কিছুদিন আগে আমি অস্ট্রেলিয়া গেছিলাম, পুরো 1 মাসই ছিলাম, নভেম্বর মাসটা। তো তখন আমি বলেছি যে মা তোমাকে এখান থেকে ডাক দিলে তুমি শুনবে, মা তোমাকে দেখবো, কথা বলবো। সে খুব এনজয় করতো। আমি তোমাকে ডাক দিতাম আমি রাতে, শাবাব তুমি কি করো, তো সে তখন মানে সে ফিল করতো যে মা তার সাথে হ্যাঁ, মা আছে, তার সাথে। যেখানেই থাকুক না কেন মা। সেটাই। আপা, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে যেটা হয় যে তাদের কিন্তু খাবারের সাথে তাদের শারীরিক মানসিক একটা সম্পর্ক রয়েছে। অস্থিরতা বলি, স্থিরতা বলি, বা ব্রেন ডেভেলপমেন্টের কথাটা বলি, কোন ধরনের খাবারগুলো আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সুস্থির রাখতে সাহায্য করে, তাদের শারীরিক এবং মানসিক যে হেলথটা আছে, মেন্টাল হেলথ, সেটাকে ভালো রাখতে সাহায্য করে? আমি প্রথমেই বলবো নেগেটিভটা কেন বলি, যে এই বাচ্চাগুলো এগুলো চায় বেশি, যেমন চিপস, জি, জি। তারপরে প্যাকেটজাত যে ড্রিঙ্কস গুলো আছে জি, জি। সেগুলো মানে না দেওয়াই আমি বলবো। যে 2-1টা দিল মাঝে মাঝে, বাট তাদেরকে ঘরে তৈরি করা খাবার আমি মানে প্রেফার করি বেশি। যেমন আমি শাবাবকে সবসময় বাড়িতে তৈরি করা খাবারই খাইয়েছি। আল্লাহর রহমত শাবাব কিন্তু অনেক হেলদি, সুস্থ আছে। শাবাবকে আমি মানে বছরে একবার ফুল চেক আপ করাই, তার কোনো রকম মানে আমাদের স্বাভাবিক মানুষের মতোই আমি ওকে ট্রিট করি। হাইপার অ্যাক্টিভিটি একটা বড় সমস্যা আমাদের হ্যাঁ। স্পেশালি বাচ্চাদের জন্য। কোন খাবারগুলোর সাথে এর এর সম্পর্কটা সাথে আছে? সোডিয়াম যেগুলো থাকে, লবণাক্ত, বেশি লবণ দেওয়া খাবারের ক্ষেত্রে এটা হয়। তারপরে যেগুলোর মধ্যে টেস্টিং সল্ট থাকে, মানে এডিকশন তৈরি করে, এরকম খাবারই তাদেরকে অ্যাভয়েড করা একদম মানে উচিত। বুঝতে আমি পেরেছি। যেটা দেই না, আমি অনেক সময় থাকলেও আমি বলি যে না, ওই চিপসটা ঘরে বানিয়ে দাও, ওটা আলু দিয়ে ওরা তৈরি করে দেয় ওকে। পরিশেষে একজন রন্ধনবিদ হিসাবে, একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা হিসাবে আমাদের স্পেশালি বাচ্চাদের মায়েদেরকে আপনি কি পরামর্শ দিবেন তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের খাদ্য ও পুষ্টি বিষয়ে? আমি মায়েদেরকে প্রথমেই বলবো যে আমিও একজন স্পেশাল চাইল্ডের মা। আমি কখনোই ফিল করি না সে আমার আলাদা, সে আমার একটা অংশ। তো আপনাদেরকে বলবো যে আপনারা বি পজিটিভ। প্রথম কথাই আপনি পজিটিভ মানে থাকতে হবে আপনাকে। এই বাচ্চা নিয়ে আপনাকে এক্সট্রা কোনো কিছু চিন্তা করা যাবে না।
নিজেকে যদি মেন্টালি তৈরি করেন, আর খাবারের ক্ষেত্রে বলবো যতটা সম্ভব আপনি যা খান, যেমন আমি সবসময় শাহবাবকে আমার সাথে নিয়ে বসে খাই, যত রাতের ডিনার তো আমরা একসাথেই করি, পাশে বসে আমি যেটা খাচ্ছি ওটাই ওর প্লেটে দেই। তো এই জিনিসটা যদি আপনি অভ্যস্ততায় নিয়ে আসতে পারেন, তাকে আলাদা না করে, তাকে আপনার পরিবারের সবার সাথে একসাথে বসিয়ে, তাহলে দেখবেন সব কিছুই সে খাচ্ছে। তবে একটাই অনুরোধ থাকবে আমার আপনাদের কাছে, যে আপনারা প্যাকেটজাত খাবার যেগুলো অনেক দিন ধরে প্রিজারভেটিভ দেওয়া থাকে এইগুলো আপনারা অ্যাভয়েড করবেন। বাকি সব কিছুতেই তাকে অভ্যস্ততা করিয়ে নেন। অনেক ধন্যবাদ আপা, এত চমৎকার করে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা, হাত বাড়িয়ে দিলাম এই আয়োজনে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আপা। বার্জার পেইন্টকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস যে এখানে আমি যতবার আপনার সাথে কথা বলছি ততবার আমার শাবাবের কথাই মনে হচ্ছে, মানে ওর চেহারাটাই। আমি কিন্তু RTVতে প্রথম একটা ঈদ আয়োজনে আমি অনেক আগে আপা আমি একটা শো করেছিলাম। তখন ওটা ছিল যে আমি শুরুই করেছিলাম আমি শাবাবের আম্মা। বুঝতে পেরেছি। আসলে একটা সময় কিন্তু আমরা বিশেষ করে মায়েরা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের নাম দিয়েই পরিচিত হতে পছন্দ করি বেশি। যেমন আপনি বলছেন রাহিমা সুলতানা রিতার চেয়ে শাবাবের আম্মা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেক ধন্যবাদ আপা, অনেক ভালো থাকবেন। শাবাবের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। দর্শক, আজকের আলোচনা থেকে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলাম, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য খাদ্য শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি তাদের বিকাশ, আচরণ এবং সুস্থ জীবনের সাথে সরাসরি জড়িত। একজন মায়ের বাস্তব অভিজ্ঞতা আর একজন রন্ধনশিল্পীর পেশাগত জ্ঞান, এই দুয়ের মেলবন্ধন আমাদের সামনে তুলে ধরার জন্য রাহিমা সুলতানা রিতা আপাকে আন্তরিক ধন্যবাদ। আমরা বিশ্বাস করি সচেতনতা আর ভালোবাসা একসঙ্গে থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি মানুষ তার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে যেতে পারে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,